ঠিক আছে, কি সমস্যা? শোনা যাচ্ছে? আচ্ছা। তো ভিটামিন ডি এর অভাবে হয়, থ্যাংক ইউ, ভালো বলেছো। এগুলো সব মনে রাখতে হয়, কারণ এইটা হয়তো স্কার্বি এসেছে, পরেরটা রিকেট আসতে পারতো। নেক্সট, রক্তাল্পতা, যেটাকে অ্যানিমিয়া বলি, এটা কিসের অভাবে হয়? আয়রন, কপার, জিঙ্ক, সালফার। রক্তাল্পতা বা অ্যানিমিয়া, এটা কিসের অভাবে হয়? আয়রন, কপার, জিঙ্ক, সালফার। রক্তাল্পতা বা অ্যানিমিয়া এটা কিসের অভাবে হয় জেনারেলি? দেখো, রক্তাল্পতা মানে রক্ত কমে যায় এটা না, এটা খুব একটা কমন সাধারণ মানুষের রোগ আর কি এখন। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই সমস্যা সবচেয়ে বেশি হয়। ছেলেদের ক্ষেত্রেও এই সমস্যা আছে। এবং যাদের এই সমস্যা আছে রক্তাল্পতা, তাদের এমনি মানে মাথা ঘোরা থেকে শুরু হয়, তার প্রথম সিমটম দেখা মাথা ঘোরা থেকে শুরু হয়, যে মাথা ঘুরছে, একটা ক্লান্তি আসছে, বুঝতে পারছে না কেন হচ্ছে, সবকিছু খাওয়ার পরও ঘটনাটা ঘটছে। ডাক্তার তখন সিবিসি বলে, কমপ্লিট ব্লাড কাউন্ট বলে, একটা টেস্ট করতে বলে, সিবিসি করে নিন, কমপ্লিট ব্লাড কাউন্ট। তো দেখা যায় রক্তের মধ্যে যদি আয়রনের অভাব হয়, তখন সেটাকে আমরা অ্যানিমিয়া বা রক্তাল্পতা বলি। আয়রন অ্যাকচুয়ালি, এই রক্তাল্পতা সিস্টেমটাই শুরু হয়েছে কি থেকে যদি একটু বলি আমরা, যে আমাদের ব্লাডের ভেতরে তিন ধরনের জিনিস আছে। একটা হচ্ছে আরবিসি, যেটাকে আমরা বলি লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল। আর একটা হচ্ছে ডব্লিউবিসি, যেটাকে আমরা বলি হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা। আর একটা হচ্ছে অনুচক্রিকা। এই আরবিসি এরটা তৈরি হয় হিমোগ্লোবিন। মেনলি এই আরবিসি কি করে? রক্তের মধ্যে দিয়ে, মেনলি আরবিসির কাজ হচ্ছে এই রক্ত যে মানে অক্সিজেনটাকে আর কার্বন ডাইঅক্সাইডটাকে পরিবহন করা। তার মানে অক্সিজেনকে নিয়ে হিমোগ্লোবিনের সঙ্গে মিশে অক্সি হিমোগ্লোবিন হিসাবে অক্সিজেনটাকে কোষে কোষে নিয়ে যাওয়া, আর কোষ থেকে যে কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন হবে কার্বো হিমোগ্লোবিন রূপে সেইটাকে নিয়ে আসা, এই হচ্ছে মেন কাজ। এবারে কি হয়, এই হিমোগ্লোবিনটা অ্যাকচুয়ালি আয়রন দিয়ে তৈরি হয়। এবার যখন আয়রন কম হবে, তখন হিমোগ্লোবিন কম হবে। হিমোগ্লোবিন কম হবে মানে লোহিত রক্তকণিকা বা আরবিসি কম হবে। ঠিক, এই যে বলে হিমোগ্লোবিন টেস্ট করতে বলে, মানে হিমোগ্লোবিনটা কম হয়ে গেছে, সেইটা কি আমরা অ্যানিমিয়া বা রক্তাল্পতা বলি। আর হিমোগ্লোবিন কমে যাওয়া মানে কি, যে অক্সিজেনটা কম যাবে, কার্বন ডাইঅক্সাইড কম ফিরে আসবে, তার মানে সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে। তো তোমার শরীরের বিভিন্ন জায়গায় জায়গায় যদি কোষের অক্সিজেনের প্রয়োজন হয়, সেখানে যদি অক্সিজেন সাপ্লাই না যায়, অক্সিজেনের প্রয়োজন কিন্তু অক্সিজেন সাপ্লাই সেখানে যাচ্ছে না, তাহলে কি হবে? তাহলে ক্লান্তি হবে। অক্সিজেনের কম আছে, অক্সিজেন কম গেলে শ্বসন প্রক্রিয়া হবে না, মানে শক্তি নির্গত হবে না। আর শক্তি না পেলে কি হবে? ক্লান্ত হয়ে পড়বে, ঝিমুনি আসবে। খুব স্বাভাবিকভাবে এই জন্যে যখন রক্তাল্পতা হয়, তার প্রাথমিক লক্ষণ হচ্ছে মাথা ঘোরা। আবার এটা দেখা যায় যে যাদের রক্তাল্পতা আছে, তাদের যখন অপারেশন করতে হয় বা তাদের উপরে যখন কোনো শল্য চিকিৎসা করতে হয়, তাদের জন্য রক্ত মজুদ রাখতে হয়। ঠিক আছে, তাদের জন্য রক্ত মজুদ রাখতে হয়। যাদের ধরো হিমোগ্লোবিনের পরিমাণ খুব বেশি আছে, তার অত সব লাগে না। কিন্তু যখনই দেখবে ডাক্তার হিমোগ্লোবিনের পরিমাণ কম, তার যে কোনো ছোটখাটো একটা অপারেশনে বলবে 2 বোতল রক্ত আনুন। ঠিক আছে। নেক্সট, 11, নিচের কোনটি সুষম খাদ্য? মাছ, মাংস, ডিম, ডাল, এর মধ্যে কোনটি সুষম খাদ্য, যেটাকে সুষম খাদ্যকে বলা হয় ব্যালেন্সড ডায়েট? ব্যালেন্সড ডায়েট কোনটিকে ব্যালেন্সড ডায়েট বলা হয়? মাছ, মাংস, ডিম এবং ডাল, এর মধ্যে কোনটাকে সুষম খাদ্য বলা হয়? ওকে, মাছ, মাংস, ডিম, ডাল প্রত্যেকটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। সুষম খাদ্য আমরা সেইটাকেই বলি যেই খাদ্যের মধ্যে প্রত্যেকটা খাদ্য উপাদান মানে কি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, ঠিক তার সঙ্গে জলও থাকে কিছুটা। তাহলে মেন হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেল এবং ভিটামিন, খনিজ পদার্থ এবং ভিটামিন। এই সব জিনিসগুলো যদি একটা সঠিক পরিমাণে থাকে, তখন সেই খাবারটাকে বলা হয় সুষম খাদ্য। সুষম খাদ্য হিসাবে আমরা জেনারেলি দুটো জিনিসের নাম জেনে থাকি, একটা হচ্ছে দুধ, আর একটা হচ্ছে ডিম। সাধারণভাবে দুধ আর ডিম, এই দুটোকে আমরা বলি সুষম খাদ্য। তো এক্ষেত্রে
মাছ মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন আছে ঠিক কথাই, কিন্তু বাকি অ্যামাউন্ট গুলো সঠিক পরিমাণে নেই। সঠিক পরিমাণে আছে শুধুমাত্র ডিমের মধ্যে, সেই জন্য ডিমকে বলা হয় সুষম খাদ্য বা ব্যালেন্সড ডায়েট। ঠিক। নেক্সট কোশ্চেন, রক্ত জমাট বাঁধতে কে সাহায্য করে? রক্ত জমাট বাঁধতে সাহায্য করা মানে যদি কোনো জায়গা কেটে যায়, কেটে গেলে সেই জায়গা থেকে রক্ত বেরিয়ে আসে, এবং রক্ত তো ক্রমাগত বেরিয়ে চলতে থাকে, তো সেই রক্তটাকে থামাতে হয়। রক্ত তঞ্চন প্রক্রিয়া বলে, ব্লাড কোয়াগুলেশন, রক্ততঞ্চন। আমরা প্রত্যেকেই দেখেছি কোনো জায়গায় যদি আমাদের ছোটখাটো কেটে কেটে যায়, বা কোনো জায়গায় চুলকে টুলকে এরকম হয়ে গেছে, সেই জায়গা থেকে ব্লিডিং হয়েছে, রক্ত বেরিয়েছে, একটা মোটা চামড়ার মতন একটা সেই জায়গায় পড়ে যায়, রক্ত তঞ্চিত হয়। তো এই যে রক্ততঞ্চন, গুড ইভিনিং, 12টা সিসি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক ঠিক উত্তর দিয়েছো, একদম সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 12, সঠিক উত্তর 12টা সি, অনুচক্রিকা। অনুচক্রিকা হচ্ছে প্লেটলেট বলে। এই অনুচক্রিকা থেকে দু ধরনের প্রশ্ন আসে, একটা হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করা, আর একটা অনুচক্রিকা রিলেটেড প্রশ্ন যেটা হচ্ছে, সেটা হচ্ছে ডেঙ্গু, একটা বিশেষ ধরনের রোগ, এবং সেটা খুব মানে বহুল প্রচলিত রোগ। হ্যাঁ, ডেঙ্গুতে বহু লোক মারা যাচ্ছে, সরকারের তরফ থেকে সচেতনতা বাড়ছে। সো এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় যে ডেঙ্গু হলে এই তিনটের মধ্যে ফল মানে কমে যাওয়া, সবচেয়ে বেশি কমে যাওয়া কিসে হয়? সবচেয়ে বেশি কমে যাওয়া যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা দেখব অনুচক্রিকা বা প্লেটলেটের কাউন্ট কমে যায়, আর প্লেটলেট কাউন্ট কমে গেলে শেষের দিকে মৃত্যু পর্যন্ত হতে পারে। অ্যাকচুয়ালি ব্যাপার কি, আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট যাই বলো না কেন, প্রত্যেকটা জিনিসের কমে যাওয়াটাই হচ্ছে শরীরের পক্ষে ক্ষতিকর। ঠিক আছে, যাকে নেক্সট কোশ্চেন, কোশ্চেন 12 এর পরে 13, কোন গ্রুপের রক্তকে সার্বিক গ্রহিতা? সার্বিক গ্রহিতা, সার্বিক দাতা বলে দুটো আছে। সার্বিক গ্রহিতা বা ইউনিভার্সাল রেসিপিয়েন্ট বলা হয় যে সবারই কাছ থেকে ব্লাড নিতে পারবে। তোমাদের উত্তর দেখবো আমি আগে। আচ্ছা, উত্তরটা দেখি। কোশ্চেন নাম্বার 13 হচ্ছে, কোন গ্রুপের রক্তকে সার্বিক গ্রহিতা বলা হয়? ইউনিভার্সাল রেসিপিয়েন্ট। ঠিক আছে, অন্যের থেকে রক্ত নিতে পারবে। ঠিক আছে, সেটা কে হতে পারে? ওকে, এখানে অপশন দিয়েছো তোমরা, দেখতে পাচ্ছি আমি অপশন দিয়েছো অনেকে। তো এই অপশনটা হচ্ছে অপশন এ বি। এ বি এমন একটা ব্লাড গ্রুপের রক্ত, এ সবার কাছ থেকে নিতে পারে। কেন নিতে পারে? তার কারণ এর অ্যান্টিজেন এও আছে, অ্যান্টিজেন বিও আছে। ঠিক, আর কোনো অ্যান্টিবডি নেই। কোনো অ্যান্টিবডি না থাকার জন্য এ এ থেকেও নিতে পারে, বি থেকেও নিতে পারে, ও থেকেও নিতে পারে, সবারই কাছ থেকে নিতে পারে। সেই জন্য এটাকে বলা হয় সার্বিক গ্রহিতা। তাহলে এ কি করতে পারে? এ বি, এ বি সবার কাছ থেকে নিতে পারে। কার কাছ থেকে নিতে পারে? এ বি, এ বি, ও, চারজনের কাছ থেকেই নিতে পারে। ঠিক, আর এই যে ও, এ সবাইকে দিতে পারে। ও দিতে পারে, এ কে দিতে পারে, বি কে দিতে পারে, এ বি কে দিতে পারে, আবার ওকে দিতে পারে। সেই জন্য এটা হচ্ছে সার্বিক দাতা, আর এ বিটা হচ্ছে গ্রহিতা। তাহলে সার্বিক দাতা এবং সার্বিক গ্রহিতা দুটোর উপরই প্রশ্ন পড়ে। ঠিক আছে, কিন্তু এখানে আর একটা ফ্যাক্টর কাজ করে, যেটা আমি নেক্সট কোশ্চেনে দেখব, সেটা সম্ভবত নেক্সট কোশ্চেনে উল্লেখ করা আছে। সেটা হচ্ছে ও মাইনাস গ্রুপ যুক্ত ব্যক্তি কাকে রক্ত দিতে পারে? ভেরি ইন্টারেস্টিং। ও নেগেটিভ। ও নেগেটিভ মানে হচ্ছে ও নেগেটিভ। কোশ্চেন নাম্বার 14, ও নেগেটিভ গ্রুপ যুক্ত ব্যক্তি কাকে রক্ত দিতে পারেন? আগের প্রশ্নটাই কিন্তু পজিটিভ বা নেগেটিভ উল্লেখ করা ছিল না। আচ্ছা, হ্যাঁ, এখানে সঠিক উত্তর বলেছো, ঠিকই বলেছো, সবাইকে দিতে পারে। ও নেগেটিভ সবাইকে দিতে পারে। এই নেগেটিভ বা পজিটিভ সাইড হচ্ছে আমাদের যে গ্রুপগুলো আছে, গ্রুপগুলো ছাড়াও আর একটা, জাস্ট এ মিনিট, হ্যাঁ, এই গ্রুপগুলো ছাড়াও আর একটা আমাদের ক্লাসিফিকেশন আছে, সেটা হচ্ছে প্লাস আর মাইনাস। এইটা হচ্ছে আর এইচ ফ্যাক্টর বলে এটাকে, আর এইচ ফ্যাক্টর। হ্যাঁ, আর একটা অ্যান্টিজেনের উপস্থিতি পাওয়া গেছিল, সেইটার উপর ডিপেন্ড করে। প্রথমত তো অ্যান্টিজেনের উপস্থিতিতেই আমরা এ বি ও আর এ বি এই চারটে ভাগে ভাগ করেছি। তারপরে আরেকটা অ্যান্টিজেন পাওয়া গেছিল, যদি সেই অ্যান্টিজেনটা খুঁজে পাওয়া গেছে তখন সেটাকে প্লাস বলা হয়েছে, আর যার মধ্যে নেই
তার মানে সেটা নেগেটিভ বলা হয়েছে। ও নেগেটিভ মানে কি? ও নেগেটিভ মানে ও তো সবাইকে দিতে পারে, কিন্তু ও পজিটিভ আবার যেটা, ও পজিটিভ, সে ও নেগেটিভকে দিতে পারবে না। ঠিক, এইটা পসিবল না। কিন্তু ও নেগেটিভ, এ সবাইকেই দিতে পারবে। কাকে কাকে দিতে পারবে? এ পজিটিভকে দিতে পারবে, ও পজিটিভকে দিতে পারবে, এ বিকে তো দিতে পারবে। তাই উত্তর হচ্ছে সবাইকেই দিতে পারবে। তাহলে ও সার্বিক দাতা, আর ও নেগেটিভ, এটা মোর স্পেসিফিক্যালি সার্বিক দাতা। ঠিক, সার্বিক দাতা যদি বলা হয়, তোমাকে যদি এখন কেউ গ্রুপে বলে যে সার্বিক দাতা কাকে বলে, ও নেগেটিভ, ও পজিটিভ, আর এ ধরো নর্মাল দিয়েছে, এই চারটে অপশন দিয়েছে, যদি এই চারটে অপশনের মধ্যে বলি সার্বিক দাতা কোনটি, কোনটা উত্তর হতে পারে বলো তো? এটা আরেকটু ট্রিকি কোশ্চেন। হ্যাঁ, এটা এটা আরেকটু ট্রিকি, ভেরি গুড ভেরি গুড। ও নেগেটিভ, আরেকটু ট্রিকি কোশ্চেন, যে ও তো, আমি তো পড়ে এসেছি ও সার্বিক দাতা, আর ও নেগেটিভও আছে, ও পজিটিভ আছে। সো এখানটাতে আর একটা জিনিস জানবো, ও নেগেটিভ, এইটা হচ্ছে মোর স্পেসিফিক্যালি সার্বিক দাতা। ঠিক আছে, সো আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 15, নেক্সট কোশ্চেনে। এটা আশা করি বুঝতে পেরেছো তোমরা। নেক্সট হচ্ছে -1.5 পাওয়ার যুক্ত চশমা যে ব্যক্তি পরেন, যে ব্যক্তি পরেন তার সমস্যা কি? তাহলে প্রথমত হচ্ছে -1.5 এই পাওয়ারের চশমা পড়েছে। তো এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনটা? মাইনাস সাইনটা। একটু খেয়াল করো, হ্যাঁ ভেরি গুড, ও নেগেটিভ দিয়েছিল উত্তর। নেক্সট একটু খেয়াল করো, এই জায়গাটায় আমি কি বললাম? -1.5, এইটার মানেটা কি? যিনি এটা পড়েন তার কি ধরনের সমস্যা আছে, কি সমস্যা হতে পারে তার, সেটা আমরা একটু দেখব। বলতো কি সমস্যা হতে পারে? -1.5, যে কাছের জিনিস দেখতে পান না, দূরের জিনিস দেখতে পান না, কাছে ও দূরের কিছুই দেখতে পান না, মাথা ঘোরে। এর চারটে প্রবলেমের মধ্যে কি প্রবলেম হতে পারে? ওকে, আচ্ছা আমি বলি যে দু ধরনের সমস্যা আছে, মেনলি দু ধরনের সমস্যা। আর চোখের তো অনেক ধরনের সমস্যা আছে, মাথা ঘোরা থেকে শুরু করে অনেক ধরনের সমস্যা আছে, কিন্তু পুরোটা জানা আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমরা চোখের ডাক্তার না। আমরা নর্মালি যে বিষয়গুলো দেখি সেইটা হচ্ছে কাছের জিনিস দেখা, দূরের জিনিস দেখতে পাওয়া, এইটাকে দেখি আমরা। ঠিক আছে, তো কিছু কিছু ব্যক্তি আছে, জেনারেলি বাচ্চা ছেলেদের এইটা হয়। বাচ্চা ছেলেদের, তোমাদের কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকলে বুঝতে পারবে, যারা স্কুলের ক্লাসের ব্ল্যাকবোর্ড দেখতে পায় না, দূরে গাড়ি এলে গাড়ির নাম্বার বুঝতে পারে না, এই ধরনের জিনিস, বা দূরে কোনো কিছু লেখা আছে সেই লেখাটা পড়তে পারছে না, এই ধরনের সমস্যা হয়। তার মানে কি? তারা দূরের জিনিস দেখতে পায় না, কাছের জিনিস দেখতে পায়। এটা কাদের সমস্যা হয়? জেনারেলি বাচ্চাদের। বাচ্চাদের এই সমস্যাটা হয়, তারা দূরের জিনিস দেখতে পায় না, কাছের জিনিস দেখতে পায়। ঠিক, বই আরামসে পড়ে নেবে, অসুবিধে কিছু হবে না, কিন্তু বোর্ডের লেখা দেখতে পাবে না। নিজে খাতায় লিখতে পারবে, বোর্ডের লেখা দেখতে পাবে না। এই ধরনের যাদের সমস্যা হয়, তাদের যেহেতু ছোট দৃষ্টি দেখতে পায়, তাদেরকে বলা হয় হস্য দৃষ্টি, বা শর্ট সাইটেডনেস, বা এটাকে বলে মায়োপিয়া। এই রোগটাকে বলে মায়োপিয়া। এদেরকে কাভার করার জন্য কি করতে হয় আমাদেরকে? এদেরকে কাভার করার জন্য আমাদেরকে নেগেটিভ, মানে এই ধরনের লেন্স, অবতল লেন্স দিতে হয়, যার পাওয়ার হচ্ছে নেগেটিভ। ঠিক, আর এক ধরনের প্রবলেম হয় বয়স্ক লোকেদের ক্ষেত্রে। বয়স্ক লোকেরা দূরের জিনিস দেখতে পায়, কাছের জিনিস দেখতে পান না। এটা বয়স্কদের প্রবলেম। বয়স্করা দূরের জিনিস দেখতে পায়, কাছের জিনিস দেখতে পায় না। হ্যাঁ, এরকম করে দেয় খবর কাগজ পড়ে। ঠিক, তাদের যে সমস্যাটা হয়, সেই সমস্যাটা যেহেতু দূরের জিনিস দেখতে পায়, তাদেরকে বলে দীর্ঘ দৃষ্টি। এদেরকে বলে দীর্ঘ দৃষ্টি। আর দীর্ঘ, নামটাও দীর্ঘ, নামটা হচ্ছে হাইপার মেট্রোপিয়া। ঠিক,
এটা কাদের দেখা যায়? বয়স্ক লোকের দেখা যায়। আর এদের প্লাস চিহ্ন যুক্ত হয়। তাহলে কি হয়, মানে এদের যেটাকে দিয়ে ঠিক করতে হয় সেটা হচ্ছে উত্তল লেন্স। উত্তল লেন্স দিয়ে ঠিক করা মানে তার পাওয়ার হচ্ছে প্লাস। তাহলে এখানে যদি মাইনাস যেহেতু পাওয়া, তার মানে সে কাছের জিনিস দেখতে পান না, দূরের জিনিস দেখতে পান না। তাহলে কি হতে পারে? দূরের জিনিস দেখতে পান না। এইটা সঠিক উত্তর হতে পারে। হাইপারমেট্রোপিয়া বা ঠিকই লিখেছো, অবতল লেন্স মায়োপিয়া, সঠিক উত্তর আমরা ঠিক লিখেছো, একদম বি সঠিক উত্তর লিখেছিলে যারা লিখেছিলে প্রত্যেকেই, নো প্রবলেম। তাহলে এই যে প্রবলেমটা দেখতে পেলে, কোনো সমস্যা নেই এখন। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা আসবো। মানুষের জিহ্বায় মিষ্টি স্বাদ কোথায় অনুভূত হয়? মানুষের যে জিভ আছে সেখানে মিষ্টি স্বাদ, সুইট, এই স্বাদটা কোথায় অনুভূত হয়? সেটা হচ্ছে অগ্রভাগে, একদম পিছনে, দুই পাশে, মধ্যভাগে। কোন জায়গায় এইটা হয়? একটু হুম, ঠিক বলতো, জিহ্বায় মিষ্টি স্বাদ কোথায় অনুভূত হয়? মানুষের জিভ সাধারণত এরকম দেখতে, তাই তো? এটা মানুষের মুখ একটা দেখে একটা খারাপ মুখ হয়ে গেছে। যাই হোক, জীবটা হচ্ছে এরকম দেখতে, ঠিক আছে? এই রকম জীবের কোন জায়গাতে আমরা কি ধরনের স্বাদ অনুভব করি, সেইটা হচ্ছে আমার প্রশ্ন। তো কোন জায়গাতে কি ধরনের স্বাদ অনুভব করি? উত্তর লিখেছো, সঠিক উত্তর লিখেছো, ভেরি গুড, কোনো প্রবলেম নেই। উত্তরটা সঠিক, যে মানুষের জিহ্বায় মিষ্টি স্বাদ আমরা অগ্রভাগে অনুভব করি। এর সামনের যে ভাগটা আছে এখানটায় হচ্ছে সুইট, মিষ্টি, ঠিক। আর তেতো হচ্ছে একদম পিছনটাতে। তেতোকে কি বলে? তিক্ততা নাকি? তিক্ত স্বাদটা হচ্ছে একদম পিছনে, মানে একদম গিলে ফেলার পরে, ঠিক আছে? উচ্ছে, নিম পাতা যদি মুখের সামনেটা লাগিয়ে রাখো কিছুই বুঝতে পারবে না। একদম পিছনটায় গিয়ে বুঝতে পারা যাবে যে এতে গন্ডগোল হয়ে গেছে, এখানটায় খুব বাজে টেস্ট হচ্ছে, ঠিক আছে? আর ঠিক এই যে জীবের দুই পাশে, এই দুটো জায়গাতে সাধারণভাবে আমরা লবণ টেস্ট করতে পারি, ঠিক আছে? লবণাক্ত। আর তারপরে এই জায়গাটায় একটু বেশি অংশ করে আর একটু পিছনের দিকে এই অংশটা করে আমরা টক জাতীয় যে সাওয়ার যে টেস্ট, সেই টক জাতীয় স্বাদ আমরা পাই। তাহলে এই যে মানুষের জীব, মানুষের জীবকে ভাঙলে আমরা বুঝতে পারছি যে আমাদের কি কি কাজ। তাহলে প্রথম হচ্ছে যে টেস্ট বাড বা স্বাদ কোরক যেগুলো আছে, স্বাদ কোরকের একদম প্রথমের যে সামনের দিকের অংশটা সেইটা হচ্ছে মিষ্টি। তার পাশের যে দুটো অংশ সেইটা হচ্ছে লবণ, মানে দুটো দুই পাশে, দুই পাশের একটু গভীর অংশটা সেইটা হচ্ছে টক অংশ। এবং পিছনের যে অংশটা সেইটা হচ্ছে কি? সেটা হচ্ছে তিক্ততা বা যেটাকে বিটার বলে অ্যাকচুয়ালি, ঠিক আছে? তিক্ত, তেতো, ঠিক। এছাড়াও আরো অনেক স্বাদ আছে, মিক্সিং স্বাদ আছে, ফিউশন আছে। অত তো ডিটেলসে আমাদের পক্ষে করা সম্ভব না যে কোনটাই ঠিক, ফিউশনটা বুঝতে পারা যাবে, দুটোর একটা মিক্সিং ব্যাপার স্যাপার আছে। তো যাই হোক, সেটা আমাদের ব্যাপার না, ব্যাপার হচ্ছে মেইন বড় যে স্বাদ সেগুলো বোঝা। এর সাথে সাথে আমরা মানুষের মুখগহ্বর সম্পর্কে আরেকটা জিনিস জেনে রাখা ভালো বলে আমার মনে হচ্ছে। সেটা হচ্ছে আমাদের যে দাঁতের স্ট্রাকচার। মানুষের সাধারণত দাঁতগুলো এমন ভাবে হয় দুদিক ভাবে প্রতিসম, মানে মানুষের টোটাল 32টা দাঁত হয়। তো এই 32টা দাঁতকে যদি আমি দেখি, টোটাল 32, এই 32টা দাঁত চারটে ভাগে বিভক্ত। মানে উপরের পাটি, নিচের পাটি, উপরের পাটি এটা, আর এই যে চারটে ভাগ, এই সাইডে রয়েছে আটটা, 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 আটটা। এইভাবে মানুষের দাঁতগুলো বিভক্ত। মানুষের যে দাঁতগুলো হয় তার মধ্যে একদম সামনে, একদম সামনে যে দাঁতগুলো হয়, যেগুলো দিয়ে কোনো কিছু কাটতে ব্যবহার হয়, এরকম দেখতে যে দাঁতগুলো, সেইগুলোকে বলা হয় ইনসিজার। একদম যেগুলো কাটতে ব্যবহার হয়, মুখের সামনে যেগুলোকে দিয়ে আমরা কামড়ায় কোনো কিছুকে কাটি, সেগুলোকে বলা হয় ইনসিজার, ঠিক আছে? দুটো এইদিকে থাকে, দুটো এইদিকে থাকে। তারপরে একটা এখানে থাকে এরকম দেখতে দাঁত, যেগুলো কুকুরের একটু বড় হয়। মানে কুকুর শুধু না, যেসব মাংসাশী প্রাণী আছে তাদের একটু বড় হয়, মানুষের একটু নর্মাল হয়, ঠিক আছে? মানুষ তো কার্নি মানে ওমনিভরাস, সে মাংসাশীও এবং সাথে সাথে সে নিরামিষাশীও, তাই তো? তাই সব কিছুই খায়। হুম। তো এই যে দুটো, এগুলোকে বলে ক্যানাইন। হুম,
তাহলে এই যে দুটো দাঁত বড় হয়ে থাকে, মানে ডগের ক্ষেত্রে, কুকুরের ক্ষেত্রে, কুকুরের বেশি দেখি, বা যে কোনো মাংসাশী প্রাণীর ক্ষেত্রে এগুলো কোনো জিনিস ছিঁড়তে ব্যবহার হয়, ওরা ছিঁড়ে দেয় না, সেই ছিঁড়তে ব্যবহার হয়, সেগুলোকে বলে ক্যানাইন। ঠিক তারপরে আরো দুটো দাঁত আছে, সেইগুলোকে বলা হয় প্রিমোলার। এই দাঁতগুলো, হ্যাঁ প্রিমোলার। আর তারপরে যে দাঁতগুলো থাকে সেগুলো হচ্ছে মোলার, সেগুলো মোটা মোটা, যেগুলো আক্কেল দাঁত বলি আমরা, ঠিক। আর এইগুলো হচ্ছে প্রিমোলার, আর এগুলো হচ্ছে মোলার। এখান থেকে প্রশ্ন হয়, মানুষের কেমন ধরনের প্রশ্নগুলো এখান থেকে হয়, তাহলে পরিষ্কার বুঝতে পারলে মানুষের দাঁত হচ্ছে ইনসিজার, তারপরে ক্যানাইন, তারপরে প্রিমোলার, তারপরে মোলার। তো প্রশ্ন এরকম হয় যে কোনো জিনিসকে কাটতে কোন দাঁতগুলো ব্যবহার হয়, মোলার, প্রিমোলার, ক্যানাইন, ইনসিজার, তোমার উত্তর হবে ইনসিজার। যদি কোনো জিনিসকে বলে কোনো মাংসকে ছিঁড়তে কোন দাঁতগুলো ব্যবহার হয়, তোমার উত্তর হবে ক্যানাইন। ঠিক আছে, চেবাতে কোন দাঁতগুলো ব্যবহার হয়, তোমার উত্তর হবে মোলার। ঠিক আছে, এইগুলো আমরা পরপর এগুলো জেনে রাখা দরকার, কারণ যেহেতু জীবের সংক্রান্ত একটা প্রশ্ন দেখলাম তাই এটাও বলে দিলাম। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন হচ্ছে, চোখের সামনে হঠাৎ হাত আনলে চোখ বন্ধ হয়ে যায়, এটাকে রিফ্লেক্স অ্যাকশন বলে। চোখের সামনে হঠাৎ হাত আনলে, ফট করে হাত আনলে চোখটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, এই ঘটনাটি নিয়ন্ত্রিত হয় মস্তিষ্ক থেকে, সুষুম্না কাণ্ড থেকে, ত্বক থেকে, হৃৎপিণ্ড থেকে। বিভিন্ন আহ লোকের এই ঘটনাটা ঘটে, সবারই সঙ্গে ঘটে, বিভিন্ন লোকের না, সবারই সঙ্গেই ঘটে এইটা। এইটা অ্যাকচুয়ালি যেটাকে রিফ্লেক্স অ্যাকশন বা প্রতিবর্ত ক্রিয়া বলি, এইটা কোন জায়গা থেকে নিয়ন্ত্রিত হয়, মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড, ত্বক, হৃৎপিণ্ড। উত্তর দেখি তোমাদের। উত্তর কে আছে? হ্যাঁ, সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড। ঠিক আছে, সঠিক উত্তর অপশন বি। অপশন বি হচ্ছে সুষুম্না কাণ্ড থেকে এইটা নিয়ন্ত্রিত হয়। সুষুম্না কাণ্ড মানে আমাদের যে মস্তিষ্ক আছে, আমাদের যে মস্তিষ্ক মানে এটা ঢাকা থাকে, বুঝেছো তো, এ, এটা ঢাকা থাকে। এই যে মস্তিষ্ক আছে না, এই মস্তিষ্কে এইখানটা অব্দি এরকম থাকে, এই পরে একদম সেই শিরদাঁড়ার ভেতর দিয়ে যে অংশটা চলে যাচ্ছে সেইটাকে বলে সুষুম্না কাণ্ড। ঠিক আছে, ইনস্ট্যান্টলি কোনো জিনিসের রিয়াকশন এই সুষুম্না কাণ্ড দেয় আমাদেরকে। ঠিক আছে, আর মস্তিষ্ক হচ্ছে একটু ভেবে উত্তর দেয়, আর ইনস্ট্যান্ট রিয়াকশন যেটা, সেটা কে দেয়, সুষুম্না কাণ্ড দেয়। তাহলে এটা ইনস্ট্যান্ট রিয়াকশন, মানে ভাবার সময় নেই, আমার চোখের দিকে কেউ হাতটা ফট করে নিয়ে চলে এলো, তাহলে আমার সঙ্গে সঙ্গে চোখটা বুঝে যাবে, সঙ্গে সঙ্গে চোখটা বুঝে যাবে। এই যে ইনস্ট্যান্ট একটা ব্যাপার স্যাপার, সেটা সুষুম্না কাণ্ড হয়। অনেক সময় দেখবে ঘুমোচ্ছে কেউ, ঘুমোতে ঘুমোতে তাকে একটা মশা কামড়েছে, সে হাত দিয়ে ঘুমের ঘরেই ঠিক মশাটাকে ইন করে মেরে দিল। তার মানে কি, তার মানে এইটাকে তার কি ব্রেন তাকে সাপ্লাই করলো না, তাকে ব্রেন সাপ্লাই করেনি, তাকে সাপ্লাই করেছে কে, এইটা যে তোমাকে ওখানে মারতে হবে, ইনস্ট্যান্টলি কে বলেছে, সুষুম্না কাণ্ড। মনে রাখবে, এই যে প্রতিবর্ত ক্রিয়া, রিফ্লেক্স অ্যাকশন, প্লেয়ারদের বলে রিফ্লেক্স অ্যাকশন। তাই না, আবার দুটো বল আসছে, সেই বলটাকে দেখেই তোমাকে একটা ডিসিশন নিয়ে বলটাকে একটা শট বেছে নিতে হবে, যে আমি 6 মারবো কি 4 মারবো, কি ডিফেন্স করবো কি ছেড়ে দেবো, ডিসিশন নিতে হবে না, এই রিফ্লেক্স অ্যাকশন সুষুম্না কাণ্ড থেকে, স্পাইনাল কর্ড সেখান থেকে নিয়ন্ত্রিত হয় এটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ভেগান কাদের বলা হয়, যারা নিরামিষ খান, যারা নিরামিষ ও ডিম খান, যারা সম্পূর্ণ উদ্ভিদজাত খাবার খান, যারা দামি জল পান করেন। ভেগান একটা নতুন কনসেপ্ট, এখন সবাই ভেগান হয়ে যাচ্ছে, এটা কে হতে পারে, কাদেরকে ভেগান বলা হয় জেনারেলি? ভেগান কাদেরকে বলা হয়, এটা ছিল প্রশ্ন। ভেগান হচ্ছে যারা নিরামিষ খান, যারা সম্পূর্ণরূপে আমিষ কি বলে নিরামিষ খান এবং ডিম খান, যারা সম্পূর্ণ উদ্ভিদজাত খাবার খান, যারা দামি জল পান করেন। ওকে, দেখো এখানে আমাদের একটা কথা আছে, যারা নিরামিষ খান তাদেরকে ভেজিটেরিয়ান বলে। এরপর নিরামিষ ব্যাপারটা কি, নিরামিষ ব্যাপারটা হচ্ছে সাধারণভাবে উদ্ভিদ থেকে পাওয়া খাবারকে আমরা নিরামিষ খাবার বলে থাকি। এর সত্ত্বেও কিছু কিছু জিনিস আছে যেগুলোর ক্যালোরিক ভ্যালু কম হয়। ক্যালোরিক ভ্যালু কম মানে যেগুলোকে পোড়ালে প্রচুর পরিমাণে আহ তাপ শক্তি উৎপন্ন হয় না, এবং যার মধ্যে প্রোটিন কন্টেন্টটা কম থাকে, সেইগুলোকে আমরা জেনারেলি নিরামিষ বলি। ঠিক আছে,
তার মানে কি, দুটো জিনিস এখানে কাজ করবে। যেমন ধরো রসুন, পেঁয়াজ, এইগুলোকে সাধারণভাবে আমরা কি নিরামিষ বলি না, তার কারণ কি, এটা উদ্ভিদ থেকেই পাওয়া যাচ্ছে, ঠিক। তবু এগুলোকে আমরা নিরামিষ বলি না, কেন বলি না, তার কারণ এগুলোর ক্যালোরিফিক ভ্যালুটা অনেক বেশি, মানে এদের যে যখন এরা বার্ন হয় আমাদের শরীরে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে প্রচুর হিট তৈরি করে, ঠিক আছে। তো সেই জন্য এইগুলোকে আমরা যারা বলি সেগুলোকে নিরামিষ হিসেবে বলি না। তো অনেকে আবার ডিমকে, যে ডিমগুলো আমরা খাই এই ডিমগুলো তো অনিষিক্ত ডিম। অনিষিক্ত ডিম মানে এই ডিমগুলো থেকে মুরগি হবে না, এই ডিমগুলো খাওয়ার জন্যই ডিম তৈরি করা। এগুলো নিষিক্ত ডিম্বাণু না, মানে ডিম না, যে এটাকে তা দিলে মুরগি হবে বা তা দিলে হাঁস হবে, এরকম না। ঠিক, যেগুলো খাই মানে ব্রয়লার পোলট্রির যে মুরগির ডিমগুলো পাওয়া যায় সেগুলো। তো অনিষিক্ত ডিম বলে এগুলোকে অনেকে আবার নিরামিষ হিসেবে কনসিডার করে নেয়, যে ডিম মানে নিরামিষ, যাকে। তো ভেগান মানে হচ্ছে এমন যারা প্রাণী দেহ থেকে কোনো জিনিস, 18C লিখেছো তোমরা, হ্যাঁ সম্পূর্ণ উদ্ভিদজাত খাবার ঠিক লিখেছো, যে প্রাণী দেহ থেকে কোনো জিনিস তারা খাবে না, মানে দুধ, ঘি, এইসব জিনিস তারা খাবে। প্রাণী দেহ থেকে কোনো জিনিস আসে এরকম জিনিস তারা খাবে না, তাদের কি বলা হয়, ভেগান। ঠিক আছে। বিরাট কোহলি ভেগান হয়েছে, এখন ভেগানটা একটু ট্রেন্ডিং চলছে। কিছুদিন আগে ভেজিটেরিয়ান চলছিল, এখন ভেজিটেরিয়ান থেকে ট্রেন্ডিং হচ্ছে ভেগান। অনেক লোকই হয়ে যাচ্ছে ভেগান, তারা একদম দুধও খাবে না, ঠিক আছে, মানে যেহেতু প্রাণী দেহ থেকে আসে, ঘি খাবে না, মিষ্টি খাবে না, এই রকম আর কি। নেক্সট কোশ্চেন, মোটর গাড়িতে রিয়ার ভিউ মিরর হিসাবে কি ব্যবহৃত হয়? মোটর গাড়িতে রিয়ার ভিউ মিরর হিসাবে কি ব্যবহৃত হয়? উত্তল দর্পণ, অবতল দর্পণ, উত্তল লেন্স, অবতল লেন্স, চারটে অপশন দেওয়া আছে। তোমার উত্তর কি হতে পারে? কোশ্চেন নাম্বার 19, মোটর গাড়িতে রিয়ার ভিউ মিরর হিসাবে কি ব্যবহার করা হয়, উত্তর কি হতে পারে? দেখো মোটর গাড়ি, আমি যদি একটা মোটর গাড়ি দেখাই, রিয়ার ভিউ ফাইন্ডারটা এখানটায় থাকে। এই যে মোটর গাড়ির যদি হ্যান্ডেলটা আমি ড্রয়িং করি, এভাবে হ্যান্ডেলটা এভাবে হয়। তো এখানটায় একটা ওই আয়না মতন থাকে না, পিছনটাকে দেখার জন্য, হ্যাঁ, পিছনের ইংরেজি হচ্ছে রিয়ার। রিয়ার দেখার জন্য যে আয়নাগুলো থাকে সেইগুলো, ঠিক আছে, এখানটায় ঠিক। এই রিয়ার ভিউ ফাইন্ডারে কি ব্যবহার করা হয়, কোন ধরনের জিনিস ব্যবহার করা হয়? অপশন দিয়েছো 19A দিয়েছো, 19C দিয়েছো, কত কি দিচ্ছ তোমরা সব অপশন? 19C দিয়েছো, সি 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 সি, না, এটা ভুল উত্তর। দেখো লেন্স থরি ব্যবহার করা হবে, লেন্স ব্যবহার করা যায়, লেন্স না। এখানে ব্যবহার করা হয় উত্তল দর্পণ, রাইট অ্যান্সার, উত্তল দর্পণ, ডোন্ট বি কনফিউজ। দর্পণ মানে আয়না, আয়না তো ব্যবহার হয়, এখানে লেন্স ব্যবহার করা হয় না, আয়না তো ব্যবহার করা হয়, কিন্তু উত্তল দর্পণ ব্যবহার করা হয় যাতে ছোট করে দেখা যায়, মানে ইমেজগুলো বা প্রতিবিম্বগুলো ছোট ছোট হয়ে যাবে, সেইটাই। তো মোটর গাড়িতে এই ধরনের এই উত্তল দর্পণ, অবতল দর্পণের দু তিনটে ব্যবহার আছে, সেগুলো আমরা দেখে নিই একটু, ঠিক আছে। কারণ এই একটা প্রশ্ন আমি হয়তো মোটর গাড়ি রিয়ার ভিউ ফাইন্ডার দিয়েছি, এই রিলেটেড বেশ কিছু প্রশ্ন অন্যভাবে আসতে পারে। সেটা কি হতে পারে? আমি যদি বলি উত্তল দর্পণ কোথায় কোথায় ব্যবহার হয়, উত্তল দর্পণ, প্রথমে তো মোটর গাড়ি রিয়ার ভিউ ফাইন্ডার, এটা তো একটা আনসার হলো। নেক্সট এইটা হতে পারে, উত্তল দর্পণ ব্যবহার হয় এই রাস্তার মোড়ে, ট্রাফিকের ডিরেকশন বোঝানোর জন্য রাস্তার মোড়ে এরকম কিছু ট্রাফিকের মোড়ে ট্রাফিক রিফ্লেক্টর হিসাবে ব্যবহার করা হয়, ঠিক আছে, কোনো বড় পার্কিং এর ক্ষেত্রে রাস্তার মোড়ে দুদিকের গাড়িকে দেখার জন্য এরকম ব্যবহার করা হয়, ঠিক আছে। এটাকে বলা হয় ট্রাফিক রিফ্লেক্টর। আর ব্যবহার করা হয় স্ট্রিট লাইট রিফ্লেক্টর। স্ট্রিট লাইট রিফ্লেক্টর মানে রাস্তার ধারে যে আলোগুলো আছে সেই আলোটাকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা অনেক সময় এই যে রাস্তায় যে আলোগুলো দেয়া থাকে সেই আলোতে এই উত্তল দর্পণ ব্যবহার করা হয়, ঠিক আছে। আর অবতল দর্পণ কোথায় কোথায় ব্যবহার করা হয়? অবতল, অবতল হচ্ছে যে গাড়ির হেডলাইটটা হয় না, যে কোনো গাড়ির যে হেডলাইট হয়, এই যে গাড়ির যে আলোটা, এই আলোটা বা টর্চের পেছনে যে রিফ্লেক্টরটা থাকে সেখানটায় ব্যবহার করা হয় অবতল দর্পণ। আর কোথায় ব্যবহার করা হয়? সেভিং গ্লাস হিসেবে ব্যবহার করা হয়, সেভ করার জন্য বা দাড়ি কাটার জন্য সেভিং গ্লাস। দাঁতের ডাক্তার ব্যবহার করে,
এই এতগুলো জায়গাতে অবতল দর্পণ ব্যবহার করা হয়, বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন আসতে পারে। তো রাস্তার আলোকে ছড়িয়ে দেওয়ার জন্য কি ব্যবহার হয়? উত্তল দর্পণ। মোটর গাড়িতে কি ব্যবহার হয়? মোটর গাড়ির রিয়ার ভিউ ফাইন্ডার হিসাবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। ট্রাফিক রিফ্লেক্টর হিসাবে কি উত্তল দর্পণ ব্যবহার করা হয়। আর অবতল দর্পণ তাহলে কোথায় ব্যবহার করা হয়? অবতল দর্পণ ব্যবহার করা হয় গাড়ির হেডলাইটের রিফ্লেক্টর হিসেবে অবতল দর্পণ ব্যবহার করা হয়। দাঁতের ডাক্তার ব্যবহার করে, সেভিং গ্লাস হিসাবে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে? হ্যাঁ, তাড়াহুড়ো করে ভুল হয়ে গেছে, এটা ঠিক করে নেবে। হ্যাঁ, তাড়াহুড়ো করে ভুল হয়ে যাওয়াটা কিন্তু একটা প্রবলেমের বিষয়, কারণ কম্পিটিটিভ এক্সামে না তাড়াহুড়ো করে ভুল হয়ে গেল আর তুমি দাগিয়ে দিলে। এই জন্যে আমি বলি ছেলেদেরকে, বারবার ধরে বলি, যখন তোমরা পেন অ্যান্ড পেপার দিচ্ছ, কম্পিউটারে দিচ্ছ তো, আর পেন অ্যান্ড পেপার, খেয়াল রাখবে এই জিনিসটা, তোমাদের সুবিধা হবে এটা। আমি দীর্ঘদিন ধরে যখন মানে পরীক্ষা দিয়েছি, তখন নিজে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করেছি যে কোনটাতে একটু বেটার হয়। তো দেখেছি কি, যে স্টুডেন্ট অনেক সময় এটা হয় যে কি, এই যে চারটে অপশন দেওয়া আছে তো, চারটে হোল আছে, এই চারটে জায়গায় যখন কম্পিউটারে দিচ্ছ নো প্রবলেম, কারণ ইউ ক্যান চেঞ্জ ইট। আর এখানে কি হয়, বারবার কোশ্চেন, বারবার আবার অনেকে করে কি, খাতায় আগে দাগিয়ে দেয়, মানে এই কোশ্চেন পেপারটাই আগে দাগিয়ে দেয়, তারও প্রবলেম। কেন প্রবলেম? কারণ জাস্ট একটু বলে নিই ব্যাপারটা। আগে তুমি কোশ্চেনের এ কি বি কি সি দাগিয়ে নিয়েছো, ধরে নিলাম আমি 5-এর দাগের কোশ্চেনের সি উত্তর। তোমাকে যখন মার্ক করতে হবে খাতায়, তুমি কি করবে? একবার করে কোশ্চেন পেপারটা দেখবে, এই দেখবে, এই দেখবে, এই দেখবে, এই দেখবে, এই দেখবে, ভুল হওয়ার চান্স 100%, বিশাল ভুল হওয়ার চান্স। তুমি জানোই না, তুমি ভেবেছো তুমি ঠিক করে এসছো, বাট ভুল করে এসছো। এই মাথাটা বারবার বারবার এই করতে যে গুলিয়ে যাবে। তাই বেস্ট উপায়, চেষ্টা করবে যে ধরো এটা 1-এর দাগের, এটা 2-এর দাগের, এটা 3-এর দাগের, এরকম সব চারটে করে হোল আছে। তো বেস্ট উপায় হচ্ছে অন্তত একটা এইভাবে করে দেওয়া, প্রথমে দেখে যে 1-এর দাগের উত্তর বি, প্রথমে ট্রেন করে দিলাম একটা, জাস্ট আউটলাইনটা। সেকেন্ড, 2-এর দাগের উত্তর হচ্ছে এটা। তাহলে একটা করে দেয়া থাকলে পরবর্তীকালে তোমাকে আর দেখতে হবে না, ওখানে দেখবে জাস্ট ওটাকে গোল করে দেবে, ওখানে দেবে গোল করে দেবে, তাড়াতাড়ি সুবিধা হবে, যখন টাইম ইজ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেসব এক্সামগুলোতে। সো নেক্সট কোশ্চেনে আসবো আমরা। নেক্সট কোশ্চেন, ডিটারজেন্ট পাউডার জামা থেকে ময়লা বার করে, এটি কোন ঘটনা ব্যবহার করে, মানে কোন ধরনের জিনিস ব্যবহার করে? আমরা জানি ডিটারজেন্ট পাউডার দিয়ে আমরা আমাদের জামা থেকে ময়লা বার করি, জামা কাপড় কাচা হয়। এটা কোন জিনিসকে ব্যবহার করে? এক, চুম্বকত্ব, তারপরে মধ্যাকর্ষণ, পৃষ্ঠটান, আর কলের চাপ, কলের না জলের চাপ হবে সম্ভবত এটা, জলের চাপ, মানে কল থেকে যে জল বেরোয় সেই জলের চাপ। এটা কোন ঘটনাকে ব্যবহার করে থাকে? ঠিক আছে, এটা কোন ঘটনাকে ব্যবহার করে থাকে একটু আমরা জানতে চাইবো। যে ডিটারজেন্ট পাউডার জামা থেকে ময়লা বের করে, ঠিক, এটা কোন ঘটনাকে ব্যবহার করে? ডিটারজেন্ট পাউডার জামা থেকে ময়লা বার করে দেয়, হ্যাঁ, ইয়েস, এটা সঠিক উত্তর হচ্ছে পৃষ্ঠটান। ইংরেজিতে বলে সারফেস টেনশন। এই পৃষ্ঠটানকে কমিয়ে বাড়িয়ে এই ঘটনাটা করা হয়, ঠিক আছে? আহ, যত ধরনের পরিষ্কারক জিনিস আছে তত ধরনের পরিষ্কারকের এই পৃষ্ঠটান কমানো বাড়ানো কাজ, ঠিক আছে? মানে ফর টেস্টিং তুমি যদি দেখো, এক্সপেরিমেন্ট যদি করতে চাও তাহলে করে নেবে। ব্রাশ করে, ব্রাশ ও তো দাঁত পরিষ্কার করে না, আর দাঁত পরিষ্কার করে মানে সে ওই পৃষ্ঠটান কমায়, ঠিক আছে? করে ব্রাশ করবে, ব্রাশ করে যে যে টোটাল আমাদের যে ফেনাটা হয় মুখের ভেতরে, সেটা যদি কোনো বদ্ধ জলে ফেলো, কাউকে দেখিয়ে ফেলো না, লোকে বলে খারাপ, বাট এটা এক্সপেরিমেন্ট, তুমি করে দেখতে পারো। যদি তুমি কোনো জলে ফেলো তাহলে দেখবে সেখান থেকে স্যাট 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 করে এটা সরে চলে যাচ্ছে। তার মানে কি, যেই জায়গাটায় তুমি ফেলছো ওই ফেনাটা, সেই জায়গাটার পৃষ্ঠটানটা কমে যাচ্ছে, বাদ বাকি অংশে পৃষ্ঠটান বেশি আছে। তাই কি করছে, এই জায়গা থেকে সেট করে টেনে নিচ্ছে, টেনে নিচ্ছে। এইভাবে তুমি দেখতে পাবে সাবান, শ্যাম্পু, টুথপেস্ট একইভাবে কাজ করে, ঠিক? সো নেক্সট কোয়েশ্চেন, সারফেস টেনশন, ইয়েস ঠিক লিখেছো। নেক্সট কোয়েশ্চেন, চলে আসি আমরা। বৈদ্যুতিক সকেটের তিনটি তারের মধ্যে, তিনটি পিনের মধ্যে মোটা পিনটি কোনটি? পিনটি কিসের? বৈদ্যুতিক যে সকেট আছে, বৈদ্যুতিক সকেট মানে যেখানে ওই প্লাগটা দেওয়া হয়, বৈদ্যুতিক সকেট, সেখানে যে অনেকগুলো পিন থাকে, জেনারেলি 3টে বা 5টা থাকে, এরকম দেখতে যে সকেট গুলো হয়, এটাকে সকেট বলে। সকেটে দেওয়া হয়েছে, আচ্ছা সকেটে, আচ্ছা ঠিক আছে, সকেটে বা প্লাগে একই ব্যাপার। সকেট মানে যেখানে দেওয়া হয়, আর প্লাগ মানে যেটা দেওয়া হয়।
এই সকেটে এই যে এখানটায় থাকে আর এই দুটো ছোট ছোট থাকে, একটা মোটা পিন থাকে, মোটা পিন রাখার জায়গা। এই মোটা পিনটা কি ইন্ডিকেট করে? লাইট, নিউট্রাল, আর্থ কোনোটিই নয়। কি ইন্ডিকেট করে? তোমরা 21 এর উত্তর দিয়েছো, ভেরি গুড, 21 এর উত্তর দিয়েছো দেখছি। 21 সঠিক উত্তর দিয়েছো। এটা হচ্ছে এইটা হচ্ছে আর্থ। একটু মোটা মতন করে করা হয় যাতে আর্থিং কানেকশনটা সবার আগে হয়। যদি কোনোভাবে আগে কোনো তার তার কেটে গিয়ে ছিঁড়ে গিয়ে যদি ভেতরে কোনো কানেকশন আগে থেকে লেগে যায়, সেইটাকে যাতে আমাকে ফ্যাটাল না হয়ে যায়। লেগে তো হতেই পারে, মিস্টেক হতে পারে, ভেতর থেকে টেকনিক্যাল ফল্ট হতে পারে, কিন্তু হাত দেওয়ার সাথে সাথে যাতে আমার কোনো ক্ষতি না হয়, যাতে ওই যে ইলেকট্রিক ডিসচার্জটা হয়েছে সেটা যাতে আগেই আটকে চলে যায়, সেই জন্য এটাকে একটু মোটা এবং বড় করা হয়। ইন পিন, পিনেও তুমি এই একই জিনিস লক্ষ্য করবে, মানে প্লাগে, প্লাগে কিরকম হয়, প্লাগটা দেখতে হয়তো এরকম, তার মধ্যে এইটা হচ্ছে একটু বড় আর এই দুটো ছোট ছোট হয়। হ্যাঁ, এরকম ধরনের দেখতে প্লাগ হয়, ঠিক। এইটা প্লাগ আর এটা সকেট। ওকে, লাইভ, নিউট্রাল। লাইভ তার মানে হচ্ছে মেন তারটাকে, যেটাকে মেন তার বলি সেটাকে লাইভ তার, আর ফিরে আসার তারটাকে নিউট্রাল তার বলা হয়, আর একটা আর্থিং তার হয়, ঠিক আছে। এটা যদি লাইভ হয়, এটা হচ্ছে নিউট্রাল। এটাও দেখে বুঝতে পারবে কোনটা লাইভ কোনটা নিউট্রাল। ধরো সুইচটা বন্ধ আছে, এই সকেটের যে সুইচটা সেটা বন্ধ আছে, ঠিক আছে, তুমি এটা টেস্টার নিয়ে নিচের একটা হলে পুট করবে, ঠিক, যেটা অফ সেটা হচ্ছে লাইভ, আর যেটা অন দেখবে সেটা হচ্ছে নিউট্রাল, ঠিক। নেক্সট, বর্তমানে শর্ট সার্কিট থেকে বাঁচতে ফিউজের পরিবর্তে কি ব্যবহার করা হয়? বর্তমানে শর্ট সার্কিট থেকে বাঁচতে ফিউজের পরিবর্তে কি ব্যবহার করা হয়? মেটাল বার, ক্যাপাসিটার, এমসিবি, ট্রান্সফরমার। ঠিক আছে, শর্ট সার্কিট থেকে বাঁচতে কি ব্যবহার করা হয়? কি ব্যবহার করা হয় শর্ট সার্কিট থেকে বাঁচতে? দেখি অপশন কি দিচ্ছ 22 নাম্বার প্রশ্নে। শর্ট সার্কিট থেকে বাঁচতে কি ব্যবহার করা হয়? শর্ট সার্কিট মানে সার্কিটটা একটু ছোট হয়ে যায়, সেই জায়গা থেকে বাঁচতে কি ব্যবহার করা হয় জেনারেলি? ঠিক আছে, 22 অনেকে উত্তর দিয়েছো 22। এটা হচ্ছে, হ্যাঁ, এটাতে ব্যবহার করা হয় এমসিবি। এমসিবি মানে হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার। মিনিয়েচার সার্কিট ব্রেকার, এমসিবি ব্যবহার করা হয়। এটা আমাদের নর্মাল গৃহস্থলীর জন্য খুব সহজ, এটা পড়ে যায়, এটাকে আবার তুলে দিতে হয়, ঠিকঠাক হয়ে গেলে আবার ব্যবহারের যোগ্য হয়ে যায়। ফিউজের পরিবর্তে এমসিবি ব্যবহার করা হয়, ঠিক। নেক্সট কোশ্চেন, জাস্ট এ মিনিট। নীল ফুলকে লাল কাঁচের মধ্যে দিয়ে দেখলে কি দেখবে? নীল ফুলকে লাল কাঁচের মধ্যে দিয়ে দেখলে কি দেখবে? ঠিক আছে, খুব বেশি পরীক্ষায় পড়ে, জেনারেলি রেলের আর সিজিএল এর সেন্ট্রালের পরীক্ষাগুলোই এই কোশ্চেন খুব বেশি দেখতে পাওয়া যায়, ঠিক আছে। মিনিয়েচার সার্কিট ব্রেকার, এটা খুব দেখতে পাওয়া যায় যেটা সেন্ট্রালের এক্সামগুলোতে, রেলের, তারপর হচ্ছে কি বললাম সিজিএল, রেল, এমটিএস, ওইগুলোতে সিএইচএসএল আর কি। হুম, তো কি হয়, নীল ফুলকে লাল কাঁচের মধ্যে দিয়ে দেখলে কি দেখবে? হ্যাঁ, ঠিক বলেছো, নীল ফুলকে লাল কাঁচের মধ্যে দিয়ে দেখলে, অপশন দিয়েছো, ঠিক দিয়েছো, কালো দেখবে, ভেরি গুড, কালো দেখবে। তার কারণ আমরা জানি যে এক একটা রং সেই রংটাকে ছাড়া বাকি সব রংকে কি করে, শোষণ করে নেয়। তাহলে নীল ফুল, নীল ফুল থেকে নীল রং যাচ্ছিল কালো গ্লাসের ভেতর দিয়ে, যখন রেড গ্লাসের ভেতর দিয়ে যাচ্ছে তখন কি হয়ে যাচ্ছে, সব রং শোষিত হয়ে যাচ্ছে, তাহলে কি যাবে, অনলি ব্ল্যাক যাবে, কালো যাবে, ঠিক আছে। এরকম উল্টোটা হতে পারে, লাল ফুলকে নীল কাঁচের মধ্যে দিয়ে দেখবো তো কালো দেখবো। তো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। সো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে, আমরা আকাশকে নীল দেখি কেন? আমরা দিনের আকাশকে বলা উচিত, যে দিনের আকাশকে নীল দেখি কেন?
দিনের আকাশকে নীল দেখি কেন? আলোর তো কোনো রং নেই, বা 7টা রং আছে সাদা আলোর ক্ষেত্রে, কিন্তু নীল দেখি। আলোর অনেকগুলো ঘটনার কথা বলা আছে: প্রতিফলন, প্রতিসরণ, বিক্ষেপণ, বিচ্ছুরণ। ঠিক, নীল দেখি কেন? দেখি তোমাদের কি মনে হয় অপশন। আচ্ছা, ঠিক আছে, অপশন মোটামুটি তুমি বলেছো। আকাশকে আমরা নীল দেখি, তার কারণটা হচ্ছে আলোর বিক্ষেপণ। তাহলে ব্যাপারটা কি, চারটের কি এফেক্ট কি কি? দেখো, প্রতিফলন ব্যাপারটা আমরা জানি যে আলো আসবে আবার এসে ফিরে যাবে, এটা হচ্ছে আলোর প্রতিফলন, এই ঘটনাটা আমরা জানি। যদি প্রতিসরণের কথা বলি, প্রতিসরণ মানে আলো একটা মাধ্যম দিয়ে আসবে, এসে আরেকটা মাধ্যমে ঢুকে ছোট হয়ে এরকম বেঁকে আসবে, এইটাকে বলে আলোর প্রতিসরণ। আর আলোর বিচ্ছুরণ মানে কি? আলোর বিচ্ছুরণ ধরো সেই প্রিজমের মধ্যে দিয়ে যখন আলো যাবে, একটা আলো যাবে প্রিজমের মধ্যে দিয়ে, সেখান থেকে আলো 7টা রঙে ভেঙে গিয়ে এরকম হয়ে ছড়িয়ে পড়লো 7টা রঙে। ঠিক, এটাকে বলে আলোর বিচ্ছুরণ। আর আলোর বিক্ষেপণ মানে কি? আলোর বিক্ষেপণ মানে আলো যাবে কোনো একটা জায়গায়, আলোটা দিয়ে শোষিত হয়ে যাবে, দিয়ে এখান থেকে আলো বিচ্ছুরিত হয়ে যাবে, এটাকে বলে আলোর বিক্ষেপণ। স্ক্যাটারিং, ইংরেজিতে এগুলোর নাম হচ্ছে রিফ্লেকশন, রিফ্র্যাকশন, স্ক্যাটারিং আর ডিসপারশন। এই প্রত্যেকটা জিনিসের এফেক্ট আমরা দেখি, এই বিক্ষেপণের জন্য আমরা আকাশকে নীল দেখি। তো উত্তরটা হচ্ছে বিক্ষেপণ। ঠিক, এবারে বাকিগুলোরও এফেক্ট আমাদের দৈনন্দিন জীবনে ঘটে, আমরা দেখি। যেমন তোমাকে প্রশ্ন করতে পারে যে তারাগুলো ঝিকমিক করে কেন? তারাগুলো ঝিকমিক করে, তারা থেকে আলো বিভিন্ন স্তর ভেদ করে আসে, ফলে কি হয় যে সেই স্তরগুলো কাঁপতে থাকে, বাতাসের স্তরগুলো কাঁপতে থাকে, ফলে কখনো কখনো বেশি আলো আসে, কখনো কখনো কম আলো আসে। সেই জন্য স্তর ভেদ করে করে আলো আসছে, এই যে ভেদ করে আলো, সেইটার উত্তর হতো প্রতিসরণ। আবার এরকম প্রশ্ন হয় যে আয়নাতে আমরা যে প্রতিবিম্ব দেখি, সেটা কিসের জন্য হয়? সেইটা হয় প্রতিফলনের জন্য। আর বিচ্ছুরণ যদি বলে রামধনু কিসের জন্য হয়, তখন উত্তর হবে বিচ্ছুরণ। তাহলে একটা প্রশ্নের মধ্যেই তুমি অনেকগুলো জিনিস দেখতে পেলে এখানে। কি কি? প্রতিফলন কোন জায়গায় হয় দেখতে পাবে, প্রতিসরণ কোন জায়গায় হয় দেখতে পাবে, মানে আমরা তার এফেক্টটা দেখেছি, বিক্ষেপণটা দেখলাম, বিচ্ছুরণের দেখলাম, এগুলো সবই প্রাকৃতিক ঘটনা। বিচ্ছুরণের জন্য বলবে তোমাকে রামধনু বা রংধনু যেটাকে বলা হচ্ছে, সেটা এখন কোথায় কিসের জন্য হয়, সেটা হচ্ছে বিচ্ছুরণের প্রভাবে হয়। আবার তোমাকে ওই যে বললাম যে কি বলে, ওই উপর থেকে তারা ঝিকমিক করে কেন, বা কোনো গরম জায়গার পেছনে যদি কোনো জিনিসপত্র থাকে সেটাকে কাঁপতে থাকে এরকম মনে হয় কেন। মরীচিকা দেখা যায়, মরীচিকা আসলে হচ্ছে প্রতিসরণ আর প্রতিফলন মিলিয়ে হয়, অ্যাকচুয়ালি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ফলে মরীচিকা দেখা যায়। বা গ্রীষ্মকালে রাস্তা ভিজে আছে বলে মনে হয় অনেক সময়, সেগুলো হচ্ছে সব আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। যদি উল্লেখ না থাকে তাহলে তুমি শুধু প্রতিফলনও লিখতে পারো, যেমন প্রশ্ন হবে, কিন্তু প্রতিসরণ আর প্রতিফলন মিলিয়ে তৈরি করে ওই এফেক্টটা। যাকে, তাহলে এইগুলো হচ্ছে আলোর ঘটনা, এবং কোন কোন জিনিস কিসের জন্য হয় সেটা দেখলাম। এক্ষেত্রে উত্তর হচ্ছে আকাশকে নীল দেখি আমরা বিক্ষেপণের জন্য। ইংরেজিতে বিক্ষেপণকে বলে স্ক্যাটারিং। নেক্সট কোশ্চেন, কোন রশ্মির ভেদন ক্ষমতা বেশি? আমরা মনে রাখছি এই যে রশ্মিগুলোর নাম উল্লেখ করা রয়েছে, এই রশ্মিগুলোকে বলা হয় তড়িৎ চুম্বকীয় রশ্মি বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ঠিক, টিভির সিগন্যাল, রেডিও সিগন্যাল, মোবাইল ফোনের সিগন্যাল, এক্স রে, আমরা যে আলো চোখে দেখি সেইটা, মাইক্রোওয়েভ ওভেনে যে রান্না করি আমরা, খাবার গরম হয়ে যায়, দেখবো পাত্রটা গরম হয়নি, খাবারটা গরম হয়ে গেছে, এই যে সমস্ত জিনিস, এই সমস্ত জিনিসই হচ্ছে কি, সব কোনো না কোনো একটা আমার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। সেইগুলোর মধ্যে কিছু তরঙ্গ আছে যাদের ভেদ করার ক্ষমতা বেশি, আর কিছু তরঙ্গ আছে যাদের ভেদ করার ক্ষমতা নেই কিন্তু দূর অব্দি যায়। মাথায় রাখতে হবে, যেসব তরঙ্গগুলোর ভেদ করার ক্ষমতা বেশি, সেই তরঙ্গগুলো কিন্তু বেশি দূর যাবে না, আর যারা বেশি দূর যাবে তারা কিন্তু ভেদ করতে পারবে না। এইটা আমরা একটু মাথায় রাখবো। ঠিক, এইটা মাথায় রাখলেই আমাদের কাজ হয়ে যাবে। এখান থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে, কি স্টেট কি সেন্ট্রাল, এই প্রশ্ন কিন্তু আসেই। পরপর আমরা একটা লিস্ট
দেখেও আইডিয়া করতে পারি, বাট এটার একটা ভালো বোঝার উপায় আছে। আচ্ছা, হ্যাঁ, ঠিক উত্তর দিয়েছো, আমি দেখতে পাচ্ছি। তবুও আমি একটু বলছি, দেখো ব্যাপারটা কিরকম করে বুঝবে, এটা বোঝার একটা বেশ সুন্দর স্টাইল আছে। প্রথমে হচ্ছে আমরা যে রশ্মিটা দেখতে পাই সেইটা প্রথমে দেখবে। আমরা কি কি দেখতে পাই? আমরা হচ্ছে বেনিয়া সহকলা বা ভিবজিওর দেখতে পাই। ঠিক, আমরা দেখতে পাই কি ভিবজিওর বা বেনিয়া সহকলা। আমি যদি লিখে দিই, এইটা মনে রাখবে হচ্ছে আসল জিনিস। হুম, তার মধ্যে এই যে ভিবজিওর, ভি বা বেগুনি, বেনিয়া, বেনিয়া সহ কলা লা, তাহলে এটা লাল আছে, আর এটা আছে বেগুনি। এই তো আমার দুটো টার্মিনাল কালার। এবারে একটা জিনিস তো আমাদের মাথায় আছেই, থাকেই, যে বিপদের চিহ্ন বোঝাতে বা কোনো জিনিসের স্টপিং সাইন বোঝাতে জেনারেলি আমরা কি ব্যবহার করি? আমরা লাল রং ব্যবহার করি। কেন ব্যবহার করি? কারণ এটা দূর থেকে দেখা যায়। এইটা মোটামুটি আমরা সবাই জানি যে বিপদের চিহ্ন বোঝাতে লাল রং। যারা এমনি পড়াশোনা না করেছি, যারা সিনেমা দেখেছি, তারাও জানি যে বিপদের সিগন্যাল বোঝাতে দিন করে লাল রঙের জিনিস ওড়াচ্ছে, এই করে, তাহলে বুঝতে পারা যাচ্ছে। বা একটা অ্যাম্বুলেন্স গেলেও লাল রঙের একটা কাপড়কে দেখায় যাতে দেখতে সুবিধা হয়, হোয়াট এভার। তো লাল রং বহু দূর থেকে দেখা যায়। আমি কি বললাম? যদি দূর থেকে দেখা যায়, তার মানে দূর অবধি যাবে, আর দূর অবধি গেলে সেটা কি হবে? তার ভেদন ক্ষমতা কম হবে। তাহলে এর ভেদন ক্ষমতা কম, এটা বহু দূর অবধি যাবে। আর এর ভেদন ক্ষমতা বেশি। তাহলে এর পরে যারা থাকবে তাদের ভেদন ক্ষমতা কম হবে, আর এর পরে যারা থাকবে তাদের ভেদন ক্ষমতা বেশি হবে। এই যে যতগুলো আলো আছে, এই একটা আলো কিন্তু আমাদের শরীর ভেদ করে যেতে পারে কি? পারে না। আমি যদি দাঁড়িয়ে থাকি, যদি আমার উপর কোনো রশ্মি পড়ে, কোনো ভেদ করে যেতে পারবে? পারবে না। তার মানে এই এতগুলো আলো যদি যেতে না পারে, তাহলে এর পরে এই দিকে যারা আছে তারা কেউ ভেদ করে যেতে পারবে না। ভেদ করে যদি যাওয়ার কেউ থাকে, তাহলে হচ্ছে এই দিকের গুলো। ঠিক, বেগুনির পরে আছে আলট্রা ভায়োলেট। বেগুনির পরে তো অতি বেগুনি হবে, এটাও ভেদ করতে পারে না। কিন্তু তারপরে যেগুলো আছে সেইগুলো পারে। তারপরে কে আছে? এক্স রে, এইটা পারে। এক্স রশ্মি পারে। কেন পারে? এক্স রশ্মি হচ্ছে আমাদের চামড়াকে ভেদ করে চলে যায়, কিন্তু হাড়কে ভেদ করে যেতে পারে না। এটা আমরা দেখেছি, অনেকের এক্স রে করতে হয়। তারপরে যেটা আছে সেটা হচ্ছে গামা রশ্মি, গামা রে। এই গামা রে ভেদন ক্ষমতা আরো বেশি, মানে বলতে গেলে প্রায় সবচেয়ে বেশি। তাই না? গামা রের ভেদন ক্ষমতা প্রায় সবচেয়ে বেশি। এই গামা রে সচরাচর পাওয়া যায় না, এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ, মানে তেজস্ক্রিয় বিকিরণে পাওয়া যায়। এইটা শুধুমাত্র চামড়াকে ভেদ করে যায় না, এটাকে হাড়কে ভেদ করে যায়। আর হাড়কে শুধু ভেদ করে যায় না, পুরো ডিএনএ স্ট্রাকচার চেঞ্জ করে দেয়। তাই কারোর যদি আহ, গামা চলে যায় কারোর শরীরের ভেতর দিয়ে, তার কিন্তু জিনগত পরিবর্তন হয়ে যাবে, যেটা পরমাণু বোমা বিস্ফোরণের পরে ঘটেছিল। বিকলাঙ্গ শিশুর জন্ম হয়েছে। ক্যান্সার ট্রিটমেন্টে, থেরাপিতে এটা ব্যবহার করা হয়। তাই সবচেয়ে বেশি যদি আমরা বলি, সেটা হচ্ছে গামা রশ্মি। আর এইগুলোর মধ্যে অবশ্যই গামা রশ্মি সঠিক উত্তর। মনে রাখবে এই যে লাইনটা, এই লাইনটাই হচ্ছে সবচেয়ে বেশি ভেদন ক্ষমতা যদি দেখা যায়, তাহলে এই সাইডের যারা আছে তারা, আর এই সাইডের যারা আছে তাদের কিন্তু ভেদন ক্ষমতা বেশি, তারা বহু দূর থেকে আসবে। তাহলে যদি আমি বলি যে বহু দূর থেকে আসার জন্য, যদি আমি বলি তোমাকে একটা প্রশ্ন যদি করি, ওপেন কোশ্চেন টু অল, একটা কোশ্চেন ভাবো, যদি এরকম প্রশ্ন হয় যে মোবাইলের সিগন্যাল বা রেডিও সিগন্যাল যেটাকে আমরা বলছি, সেই সিগন্যালটার ভেদন ক্ষমতা এক্স রশ্মির থেকে বেশি না কম, মানে সেটা কোন দিকে থাকবে? এই সাইডে থাকবে, না এই দিকে থাকবে, মানে রেডের নিচে থাকবে, না ভায়োলেটের উপরে থাকবে? কোন দিকে হতে পারে বলো দেখি? মোবাইলের সিগন্যাল, রেডিও, টিভির সিগন্যাল, সেইটার ভেদন ক্ষমতা কি বেশি হবে না কম হবে? ওকে, সেইটার ভেদন ক্ষমতা কম হবে, কারণ মোবাইলের সিগন্যাল, রেডিও সিগন্যাল বহু দূর থেকে আসতে হয়, বহু দূর থেকে সিগন্যাল আসে, তো সেই সিগন্যালগুলো কম হবে। ঠিক আছে, মোটামুটি ভাবে আমরা একটা যদি লিস্ট মনে রাখি, যে যদি আমি ভেদন ক্ষমতা অনুযায়ী সাজাই,
তাহলে কি হতে পারে? আর যদি বহু দূর থেকে আসার ক্ষমতা অনুযায়ী সাজাই তাহলে কি হতে পারে? আমি এটাকে ভেদন ক্ষমতা অনুযায়ী সাজালাম। ভেদন ক্ষমতা অনুযায়ী সাজালে প্রথমের দিকেই সবচেয়ে কম ভেদন ক্ষমতা সম্পন্ন ওইগুলো হচ্ছে রেডিও ওয়েভ। রেডিও ওয়েভ, ঠিক। তারপরে যেটা আসবে সেটা সাধারণভাবে আমরা বলছি যে ভেদ করতে পারবে যে জিনিসগুলো, সেটার মধ্যে হচ্ছে অবলোহিত রশ্মি, ইনফ্রারেড। তারপরে যেটা আসে সেটা হচ্ছে আমাদের যে ভিজিবল রং, সেটা হচ্ছে রেড থেকে ভায়োলেট অব্দি। তারপরে আসে অতি বেগুনি, ইউভি, আল্ট্রাভায়োলেট। তারপরে মনে রাখো এক্স রে, আর তারপরে মনে রাখবে গামা। এই সিরিজটা মোটামুটি মনে রাখলে এদের ভেদন ক্ষমতা বেশি, যত এদিকে যাবে তত ভেদ করার ক্ষমতা বেশি হবে। ঠিক আছে, নেক্সট। ভিনিগারের রাসায়নিক নাম কি? একদম সোটা ডাইরেক্ট প্রশ্ন। ভিনিগারের রাসায়নিক নাম কি? ভিনিগার যেটা খাবারে দেওয়া হয় একটু টকটক জাতীয় খেতে, ভিনিগারের রাসায়নিক নাম কি? ইথাইল অ্যালকোহল, অ্যাসিটিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, ক্লোরোফর্ম। ভিনিগারের রাসায়নিক নাম কি? ভিনিগারের রাসায়নিক নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে ভিনিগারের রাসায়নিক নাম। ভেরি গুড, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভোপাল গ্যাস দুর্ঘটনার সঙ্গে যুক্ত গ্যাস কোনটি? ভোপাল গ্যাস দুর্ঘটনা যে গ্যাসের জন্য হয়, যেটার জন্য বিখ্যাত একটা ভোপালে গ্যাস দুর্ঘটনা হয়ে গেছে, সেইটা কোন গ্যাস যুক্ত ছিল? মিথেন, অ্যামোনিয়া, মিথাইল আইসোসায়ানাইড, মিথাইল আইসোসায়ানাইড আর পটাশিয়াম সায়ানাইড। সো স্বাভাবিকভাবে এই গ্যাসটার নাম হচ্ছে মিথাইল আইসোসায়ানাইড। এটা আমরা পড়েছি, এমআইসি বলা হয় এটাকে, মিথাইল আইসোসায়ানাইড। এবারে মজার বিষয়টা হচ্ছে যে এই প্রশ্নটা আমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়েছে, একটা দুঃখের বিষয় এর সঙ্গে জড়িয়ে আছে। তার সঙ্গে সঙ্গে আমরা একটা প্রশ্নও পেয়ে গেছি এখান থেকে। জাস্ট বছর বোধহয় 3বার কি 4বার পর পর সারা দেশের মধ্যে সবচেয়ে যেটা শুদ্ধতম জায়গা হিসাবে আমাদের পুরস্কার পেয়েছে, মানে পলিউশনের দিক থেকে, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে ইন্দোর, মধ্যপ্রদেশেরই আর একটা শহর। ভোপাল যেমন মধ্যপ্রদেশের শহর, সেরকম ইন্দোর দেশের মধ্যে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের পরপর 4 থেকে 5বার পুরস্কার পেয়েছে। হ্যাঁ, এমআইসি ঠিক লিখেছো। কিন্তু মুশকিলটা দেখো, এই ইন্দোরে রিসেন্টলি কত 4-5 দিন আগে কত প্যাথেটিক ঘটনা, যে তাদের যে পানীয় জল সাপ্লাই হয় শহরের বিভিন্ন জায়গাতে, সেই শহরের পানীয় জলের সঙ্গে কোনো দূষিত জল মিশে যাওয়ার ফলে সেই জল যারা পান করেছে তারা হাজারের উপর লোক তারা অসুস্থ হয়ে পড়েছে, এবং প্রায় 9 জন এখন অবধি মারা গেছে। ঠিক, মানে আমাদের যে পানীয় জল সেইটা পর্যন্ত কোনো কোনো জায়গাতে ইনফেক্টেড হয়ে যাচ্ছে, এত স্বচ্ছতা সত্ত্বেও। বুঝতে পেরেছো কোথায় কি গলদ, কোন জায়গায় কি হয়ে যাচ্ছে? তো এটা আমাদের পরবর্তীকালে আসবে একটা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন। নেক্সট, ভারতের গৃহস্থলীতে বর্তমানে যে বিদ্যুৎ আসে তা হলো 220 ভোল্ট 50 হার্জ ডিসি, 440 ভোল্ট 50 হার্জ এসি, 220 ভোল্ট 50 হার্জ এসি, 240 ভোল্ট 50 হার্জ ডিসি। এটা কোনটা সঠিক উত্তর হবে? ভারতবর্ষে যে যেটা আসে, সাপ্লাই আসে, গৃহস্থলীতে যে বিদ্যুৎ আসে তার যে স্পেসিফিকেশন সেটা কি, কোনটা ঠিক হবে? ওকে, দেখি তোমরা কি বলছো। এখনো এখনো কেউ কিছু বল, আচ্ছা এটা তোমরা জানো মোটামুটি ইয়ে, আহ, আচ্ছা এসি আছে না ডিসি আছে এটা তো জানো প্রথমে? অপশন দিয়েছো, সি দিয়েছো, ঠিক। ঠিক দিয়েছো, অপশন ভুল কিছু নেই, ঠিক উত্তর দিয়েছো, অপশন সি ইজ দ্য রাইট আনসার। প্রথমেই তো বলবে যে এসি আছে স্যার, এইটা তো ঠিক আমি জানি। তো এসি আছে, এসি কারেন্ট অল্টারনেটিং কারেন্ট বলা হয়। ডিসি কারেন্ট এখন আসে না, ডিসি কারেন্ট জেনারেলি কোথা থেকে পাওয়া যায়? ব্যাটারি থেকে পাওয়া যায় ডিসি কারেন্ট।
ঠিক। আর অন্য জায়গা থেকে ডিসি কারেন্ট এখন আর সাপ্লাই হয় না, তো জেনারেলি এসি আসে, এটা ঠিক আছে। নেক্সট, কত ভোল্টেজের আসে? মোটামুটি আমরা জানি আমাদের এখানে ভোল্টেজ হচ্ছে 220 ভোল্টেজ, ঠিক আছে, 220 ভোল্ট। এবারে কখনো কখনো ভোল্টেজ বেড়ে গেলে 240 হয়ে যায়, আবার কখনো কখনো কমে এলে 200, মোটামুটি 180 পর্যন্ত ভোল্টেজ নেমে যেতে আমরা দেখি। আর গ্রামের সাইডে অনেক জায়গাতে কি হয়, এখন এই ভোল্টেজের প্রবলেমটা কমেছে। আমার যেখানে বাড়ি সেইখানে গ্রামে, যখন আমার দেশের বাড়িতে ছোটবেলায় আমি পড়াশোনা করতাম, তখন আহ, সবাই ওই স্যালো মিনি এইগুলো চালাতো বলে সন্ধ্যের দিকে আর কোনো টিউবলাইট জ্বলতো না, আর বাল্ব খুব হালকা জ্বলতো, কারণ ভোল্টেজ খুব ড্রপ হয়ে যেত, ঠিক আছে। বাট এখন সেটা সমস্যাটা মিটে গেছে। 220 ভোল্ট আর 50 হার্টজ তো প্রত্যেকের সঙ্গে অপশনে রয়েছে। 50 হার্টজ হচ্ছে কত ফ্রিকোয়েন্সি, কত কম্পাঙ্কের তড়িৎ প্রবাহিত হয়, ঠিক আছে। এই টোটাল জিনিসটা তুমি দেখতে পেয়ে যাবে কোথায়? তোমার মোবাইলের যে চার্জার আছে, মোবাইলের যে চার্জার, এরকম দেখতে মোবাইলের চার্জার হয় এখানটাতে লেখা আছে, না হলে এখানটাতে লেখা আছে। তুমি একটু খেয়াল করে দেখে নেবে যে ইনপুটটা হচ্ছে আমাদের সাপ্লাই, মানে মোবাইলের চার্জারে যেটা ইনপুট সেটাই তো আমাদের সাপ্লাই, আর এটা আউটপুট, এটা হচ্ছে মোবাইলের কেস, ঠিক আছে। এইটা তুমি দেখতে পাবে। নেক্সট কোশ্চেন চলে আসবো আমরা, কোন গ্রিনহাউস গ্যাসের প্রভাব সর্বাধিক? এতগুলো গ্রিনহাউস গ্যাসের নাম লেখা আছে। গ্রিনহাউস গ্যাস মানে আমরা জানি যে পৃথিবীর উপরে একটা এরকম গ্যাসের আস্তরণ তৈরি করছে, যার ফলে কি হচ্ছে, হিট, তাপ ঢুকছে কিন্তু তাপটা বেরোতে পারছে না, তাপটা বেরোতে পারছে না, লক হয়ে যাচ্ছে, গ্রিন হাউস এফেক্ট তৈরি করছে। কোন গ্যাসটা গ্রিন হাউসের সবচেয়ে বেশি এফেক্ট তৈরি করে? মিথেন, সিএফসি, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড। অপশন কি হবে? অপশন এখন তোমরা দাওনি, কোন সেটটা হতে পারে? কোন গ্রিনহাউস গ্যাসের প্রভাব সর্বাধিক? গ্রিনহাউস গ্যাসটা কি সেটা বললাম, এবং কার প্রভাব সর্বাধিক সেটা আমাদের একটু জানতে হবে, ঠিক আছে। সর্বাধিক প্রভাব মানে কি, সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস কোনটা আর তার ইম্প্যাক্ট সবচেয়ে বেশি, সেইটা হচ্ছে কার্বন ডি অক্সাইড। কার্বন ডি অক্সাইড, ঠিক আছে। এমনিতেই গ্যাসটা খুব একটা ভালো গ্যাস না। কার্বন ডাই অক্সাইড 78.8%। হ্যাঁ, কার্বন ডাই অক্সাইডও হয়েছে হ্যাঁ, 78.8%। হ্যাঁ, 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 ঠিক। তো এটা কি হয়, এত নামটা গ্যাসটার খুব একটা ভালো গ্যাস না, তার সত্ত্বেও আবার নতুন একটা ক্রাইটেরিয়া হাজির হয়েছে। এই স্তরটা করার ফলে আমাদের বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। আর জানো তো গ্রিন হাউস গ্যাস এফেক্টের ফলে উষ্ণতা, যেটা বিশ্ব উষ্ণায়ন বলা হচ্ছে, উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, বরফ গলে যাচ্ছে, জলের পরিমাণ আসছে। তো বায়ুমণ্ডলে একটা ইম্প্যাক্ট পড়ছেই, ঠিক আছে। আর এখন আবার যা শীত পড়েছে, এ আবার কার ইম্প্যাক্ট জানি না, আরো কিছুদিন পরে রিভেল হবে যে এত শীতের কারণটা কি। হ্যাঁ, এরকম শীত তো অনেকদিন থাকে না। 30, হাতে স্পিরিট ঢাললে ঠান্ডা লাগে। হাতে স্পিরিট ঢাললে, স্পিরিট বা রিমুভার এটা দেওয়া হয়, স্পিরিট দেওয়া হয় জেনারেলি কোথায় কোথায় দেওয়া হয়, ইঞ্জেকশন দেওয়ার আগে ওই জায়গাটাকে পরিষ্কার করার জন্য ওখানে স্পিরিট দেওয়া হয়, ঠিক আছে, ময়লাটাকে পরিষ্কার করা হয়। মোবাইল টোবাইল এসব পরিষ্কার করার জন্য একটু স্পিরিট ব্যবহার করা হয়, দেখেছি আমরা। বা মেয়েরা অনেক সময় হাতে নেল পালিশ তোলার জন্য, হ্যাঁ, একটা ওই রিমুভার টাইপের ইউজ করে, ওইটা স্পিরিট, ঠিক আছে। বা অনেকে যারা অ্যালকোহল ড্রিঙ্ক করে, ওইটাও এক ধরনের স্পিরিট। এই স্পিরিট যদি হাতে লেগে যায় তাহলে ঠান্ডা লাগে। এর কারণটা কি? ঘনীভবন, বাষ্পীভবন, গলন, কঠিনীভবন, চারটে অবস্থার পরিবর্তন দেওয়া আছে। কি কারণে এটা ঘটতে পারে? 30-র অপশন তোমরা দিয়েছো, 30-র অপশন হচ্ছে বি সঠিক উত্তর। 30-র অপশন হচ্ছে বি, বাষ্পীভবন। এই ছিল মোটামুটি আমাদের সায়েন্সের 30টা কোশ্চেন। সায়েন্সের 30টা কোশ্চেন আমরা আজকে ডিসকাস করলাম। নেক্সট আরো 10-15টা কোশ্চেন আছে, সেইটা হচ্ছে আমরা একটু খুব দ্রুততার সঙ্গে করব, টাইমটা শেষ হয়ে এসছে। তো পরের যে ইকোনমি যে পার্টটা আছে সেটাও আমরা একটু দেখে নেব, একটু দ্রুত করব, ঠিক আছে। নেক্সট, আইএমএফ, ইকোনমিক্সের কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো ইকোনমি এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে যুক্ত, মডার্ন ইকোনমিক রিফর্মস এর সঙ্গে এগুলো জড়িয়ে যায়। সেটা হচ্ছে আইএমএফ। আইএমএফ এর নামটা কি? আইএমএফ, ইন্ডিয়ান মনিটারি ফান্ড, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ইনল্যান্ড ম্যাক্রো ফান্ড, ইন্টারন্যাশনাল মিড ক্যাপ ফান্ড। কোনটা উত্তর হতে পারে? অপশন দেখা যাক তোমাদের। 31, ওটা, এটা আবার ইকোনমি পার্টটা শুরু হয়েছে, আগের পার্টটা ছিল কিসে? আগের পার্টটা ছিল আমাদের সায়েন্সে। অপশন আইএমএফ আসছে না বাবা?
আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটা ঠিক আছে। আমরা আমরা একটা কাজ করব, আমরা নেক্সট আজকে সায়েন্সের 30 কোশ্চেন্স আমরা আলোচনা করেছি, নেক্সট ডে আমরা বাকি কোশ্চেন্স গুলো আলোচনা করব। আজকে একটু টাইমের শর্টেজ আছে। তো এই যে টোটাল সিস্টেমটা হলো, এখানে 30টা কোশ্চেন সায়েন্সের আমরা আলোচনা করেছি। আগামী দিনে আমরা ইকোনমিক্সের উপরে ডিসকাসটা আমরা চালাবো, ঠিক আছে? ইকোনমিক্স মানে হচ্ছে আমাদের ভারতের যে ইন্ডিয়ান ইকোনমি আর তার রিফর্মস যেগুলো হয়েছে, কমন রিফর্মস, সেইগুলো আমরা একটু দেখার চেষ্টা করব, ঠিক আছে? হ্যাঁ, তোমরা উত্তরটা ঠিক দিয়েছো, না ইন্ডিয়ান না ইন্টারন্যাশনাল, ঠিক আছে? আইএমএফ হচ্ছে ইন্টারন্যাশনাল। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এডিবি, এডিবির যে হেড অফিস, সদর দপ্তর, এটা কোথায় অবস্থিত? ফিলিপিন্স যেটাকে বলে অ্যাকচুয়ালি, জাপান, চীন, সিঙ্গাপুর, কোন জায়গায় অবস্থিত এশিয়ান ডেভেলপমেন্ট যে ব্যাংক, তার সদর দপ্তর? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক জেনারেলি ভারত সহ বিভিন্ন এশিয়ার দেশগুলোকে কি করে, আর্থিক অনুদান দেয়। কিসের জন্য আর্থিক অনুদানটা দেয়? এখানে রাস্তাঘাট এইসব তৈরি করার জন্য আর্থিক অনুদান দেয়, ঠিক আছে? তো এটা কোথায় অবস্থিত সেটা আমার জানার দরকার। অপশন এ ঠিক। ঠিক আছে, ঠিক উত্তর দিয়েছো, অপশন এ, ফিলিপিন্স, ম্যানিলা। ম্যানিলাতে, ওদের রাজধানী ফিলিপিন্সের ম্যানিলাতে অবস্থিত। আচ্ছা, ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই আজকে ক্লাসটা করব। সেটা হচ্ছে প্রথমটা সায়েন্স পড়েছি, তারপর ইকোনমিক্স শুরু করেছিলাম, বাট ইকোনমিক্স আমরা দুটো করলাম। পরের দিন আমরা বাকি ইকোনমিক্সটা শেষ করব, ঠিক আছে? তো আশা করি তোমরা সায়েন্সটা কিছুটা বুঝতে পেরেছো এবং প্র্যাকটিস হয়েছে। একটা কোশ্চেনের ভেতরে অনেকগুলো কোশ্চেন ছিল, সেইগুলোও প্র্যাকটিস করেছো। যদি এরপরে তো আরো প্র্যাকটিস হতে থাকবে, তোমাদের পরীক্ষা পর্যন্ত আরো প্র্যাকটিস হতে থাকবে। যারা প্রিপারেশন নিচ্ছ, ভালো করে প্রিপারেশন নেবে। আর তোমাদেরকে বলাই হয়নি হ্যাপি নিউ ইয়ার। আমি অনেকদিন পরে এলাম, ছুটিতে ছিলাম বেশ কিছুদিন, পরে এলাম। হ্যাপি নিউ ইয়ার, একটু ভালো করে মন দিয়ে পড়ো। পরের দিনে আমরা বাকি অংশটা টাচ করব। চেষ্টা করবে যাতে তোমরা ভালো করে পার্টিসিপেট করতে পারো, উত্তরগুলো দিতে পারো, ঠিক আছে? প্র্যাকটিসটা যাতে ভালো করে হয়। ওকে, বাই।